আসসালামু আলাইকুম। ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ফিজিওলজির সেকেন্ড কার্ড ব্লাড নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ, তৃতীয় বর্ষ শেরেবাংলা মেডিকেল কলেজ। আজকের সেশনে আমরা পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং ক্লাস নোট সাথে সংযুক্ত থাকবে। তো আমরা শুরু করি। প্রথমেই ব্লাডের ডেফিনেশন। ব্লাড কি জিনিস? এটা হচ্ছে স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু কম্পোজড অফ লিকুইড ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স অ্যান্ড ফর্মড এলিমেন্ট। তো আমরা যদি দেখি যে একটা হচ্ছে আমাদের লিকুইড পোর্শন থাকে প্লাজমা এবং সাথে ফর্মড এলিমেন্ট থাকে। তো ফর্মড এলিমেন্ট কেন বলতেছি? কারণ এটা হচ্ছে আমার বোন ম্যারোতে ফর্মেশন হয়, দেন হচ্ছে ব্লাডের মধ্যে আসে। আচ্ছা, তো প্লাজমার মধ্যে কিছু সলিড পোর্শন থাকে, কিছু ওয়াটারি পোর্শন থাকে, অ্যান্ড সলিডের মধ্যে আবার অর্গানিক, ইনঅর্গানিক, অর্গানিকের মধ্যে প্লাজমা প্রোটিন থাকে। এগুলো আমরা অলরেডি জেনে আসছি। ফর্মড এলিমেন্টের মধ্যে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লেটলেট এই জিনিসগুলো থাকে। তো এরপরে আসি আমরা প্লাজমা প্রোটিনের মধ্যে। তো মেজর 4 ধরনের প্লাজমা প্রোটিন আছে, সেগুলো কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন অ্যান্ড প্রোথ্রম্বিন। নর্মাল ভ্যালুগুলো একটু দেখতে হবে পরীক্ষার জন্য। অ্যালবুমিন 4.8, গ্লোবিউলিন 2.3, ফাইব্রিনোজেন 0.3 অ্যান্ড প্রোথ্রম্বিন 0.1 অ্যান্ড টোটাল প্রোটিন হচ্ছে 6.4 থেকে 8.3 গ্রাম পার ডেসিলিটার। ওকে, এরপরে আমাদের প্রত্যেকটার একটু একটু কাজ জানতে হবে। অ্যালবুমিন অ্যান্ড গ্লোবিউলিন এরা মূলত কলয়েড অসমোটিক প্রেসার মেনটেন করে, যার মধ্যে 80% করে অ্যালবুমিন অ্যান্ড 20% করে গ্লোবিউলিন। এছাড়াও ভিসকোসিটিটা মেনটেন করে এরা। অ্যালবুমিন বাফার হিসেবে কাজ করে এবং ক্যারিয়ার হিসেবে কাজ করে, আর গ্লোবিউলিন হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে আলফা অ্যান্ড বিটা গ্লোবিউলিন, বাট গামা গ্লোবিউলিন হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। ওকে, বা অ্যান্টিবডি আকারে কাজ করে। ফিব্রিনোজেন এটা ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে অ্যান্ড ইএসআর ইনক্রিজ করে, আর প্রথ্রম্বিনও ব্লাড কোয়াগুলেশনে কাজ করে। ওকে, সো এখানে একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে, সেটা কি? নেফ্রোটিক সিনড্রোম। অনেক সময় ক্লিনিক্যাল সিনারিওতে দিয়ে দেয়। সো নেফ্রোটিক সিনড্রোম কি জিনিস? যখন আমার ইউরিনে অ্যালবুমিন পাওয়া যাবে। নর্মালি ইউরিনে অ্যালবুমিন আসে না, কজ অ্যালবুমিনটা হচ্ছে ফিল্ট্রেশন হয় না গ্লোমেরুলাসে। বাট যদি আমার গ্লোমেরুলাসে কোনো সমস্যা থাকে, নেফ্রোটিক সিনড্রোম হয়, সেক্ষেত্রে অ্যালবুমিনটা হচ্ছে ইউরিনে চলে আসবে। এখন অ্যালবুমিন যদি ইউরিনে চলে আসে, তাহলে আমার কলয়েড অসমোটিক প্রেসার যেটা, এটা কমে যাবে অ্যান্ড তখন ইডেমা হবে। হ্যাঁ, ইডেমা অর্থ কি? যে মানে ফ্লুইডটা ব্লাড থেকে টিস্যুতে চলে গেছে। মানে ব্লাডের কলয়েড অসমোটিক প্রেসারটা কমে যাওয়ার কারণে ফ্লুইডটা ধরে রাখতে পারতেছে না, ফ্লুইডটা টিস্যুতে চলে গেছে। ওকে, এন্ড এটা হচ্ছে লোকালাইজড হইতে পারে কোনো একটা পোর্শনে, অথবা ট্রান্সসেলুলার স্পেস, যেটা আমরা জেনারেল ফিজিওলজিতে পড়ে আসছি, সেখানে হইতে পারে, অথবা একদম জেনারেলাইজড পুরো বডিতে হইতে পারে। তো জেনারেলাইজড যে ইডেমা, অর্থাৎ পুরো বডিতে যদি এরকম ফুলে যায়, সেক্ষেত্রে সেটা একটা স্পেশাল নাম আছে, অ্যানাসার্কা। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি রেড ব্লাড সেল। সো রেড ব্লাড সেল থেকে প্রথম হচ্ছে এরিথ্রোপয়েসিস, অর্থাৎ এটা যে তৈরি হচ্ছে অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেইন অফ রেড ব্লাড সেল। দেন হচ্ছে সাইটস অফ এরিথ্রোপয়েসিস, কোথায় কোথায় হচ্ছে? তো প্রথমে ইন্ট্রাইউটেরাইন লাইফের যে ফার্স্ট ট্রাইমেস্টার, সেখানে হবে ইয়ক স্যাকের মধ্যে, সেকেন্ড ট্রাইমেস্টারে হবে লিভার, স্প্লিনে, অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার থেকে রেড বোন মেরোতে হওয়া শুরু হয়। অ্যান্ড জন্মের পর থেকে 20 বছর পর্যন্ত রেড বোন মেরোতে হবে। অ্যান্ড আফটার 20 ইয়ার্স লং বোনগুলোর হেডগুলো এবং হচ্ছে মানে দুইটা এন্ড যে থাকে লং বোনের সেইখানে, আর যত মেমব্রেনাস বোন আছে, এইগুলাই হচ্ছে রেড বোন মেরোতে তৈরি হবে। আর লং বোনের যেই শ্যাফট আছে, শ্যাফটের যে বোন মেরো, সেটা তখন রেড থেকে ইয়েলো বোন মেরো হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে ইরিথ্রোপয়েসিসের জন্য কি কি ফ্যাক্টর দরকার? তো এর মধ্যে কিছু হচ্ছে নিউট্রিশনাল ফ্যাক্টরস, কিছু হচ্ছে ফিজিওলজিক ফ্যাক্টরস। নিউট্রিশনাল ফ্যাক্টর কি কি লাগে? যেমন আমাদের গ্লোবিন একটা প্রোটিন, এটার জন্য আমাদের অ্যামাইনো অ্যাসিড দরকার হবে, হিমের জন্য আয়রন দরকার হবে, তারপর ডিএনএ সিনথেসিসের জন্য ভিটামিন, ফলিক অ্যাসিড দরকার হবে, মানে ভিটামিন বি12 এন্ড ফলিক অ্যাসিড। আর হিম সিনথেসিসের জন্য আরো কিছু দরকার, যেমন পোরফাইরিন, পাইরিডিন, পাইরিডক্সিন, এইগুলো। আচ্ছা, ফিজিওলজিক ফ্যাক্টরের মধ্যে প্রথমেই আসবে ইরিথ্রোপয়েটিন, যেটা হরমোন। এটা হচ্ছে, আচ্ছা, নিচে লেখা আছে, ইরিথ্রোপয়েটিন ইনক্রিজ নাম্বার অফ কমিটেড স্টেম সেলস টু এরিথ্রোসাইট অফ বোন ম্যারো। আমাদের যেই বোন ম্যারো ফর্মেশন পরে আমরা দেখবো ইরিথ্রোপয়েসিসে একটা স্টেম সেল থেকে আসে। তো ওই যে কমিটেড স্টেম সেল, ওইটাকে ইনক্রিজ করে হচ্ছে ইরিথ্রোপয়েটিন। আচ্ছা, তারপরে হাইপক্সিয়া, মেইনলি হাইপক্সিয়ার জন্য ইরিথ্রোপয়েটিন তৈরি হয়। তারপরে কিছু হরমোন আছে যারা এরিথ্রোপয়েসিসটাকে বাড়ায়, যেমন এসিটিএইচ, তারপর গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর হচ্ছে থাইরয়েড হরমোন, অ্যাড্রেনাল হরমোন, এইগুলো। টেস্টোস্টেরন হচ্ছে এরিথ্রোপয়েসিস বাড়ায় অ্যান্ড ইস্ট্রোজেন এরিথ্রোপয়েসিস কমায়। এটা একটা ফ্যাক্টর যে ছেলেদের বডিতে নর্মালি হচ্ছে রেড ব্লাড সেল একটু বেশি থাকে মেয়েদের চাইতে, তাই না?
যে মেয়েদের হচ্ছে কত 44 থেকে 49 লাখ পার সেন্টিমিটার কিউব, আর ছেলেদের হচ্ছে 50 থেকে 54। সো এই যে ডিফারেন্স একটা, এখানে কিন্তু টেস্টোস্টেরন এস্ট্রোজেন একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওকে, তো এরপরে এটা কোথায় তৈরি হয় এই যে ইরেথ্রোপয়েটিন, সেটা হচ্ছে টাইপ 1 ইন্টারস্টিসিয়াল সেলস সারাউন্ডিং দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি অফ দ্য কিডনি। সো রেনাল সিস্টেম যখন পড়বা তখন হচ্ছে দেখবা যে কিডনিতে পেরিটিউবুলার ক্যাপিলারি থাকে, তো ওই ক্যাপিলারির পাশে টাইপ 1 ইন্টারস্টিসিয়াল সেল থেকে ইরেথ্রোপয়েটিন তৈরি হয়। আর এটা 90%, আর বাকি 10% লিভারে হয়। আচ্ছা, স্টেজ অফ ইরেথ্রোপয়েসিস কিভাবে তৈরি হচ্ছে? প্রথমে স্টেম সেল থাকবে একটা মাল্টিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল এমএইচএসসি, তো সেখান থেকে আসবে কমিটেড স্টেম সেল। তো এই যে মাল্টিপটেন্ট যেটা ছিল এটা থেকে মূলত সব সেলগুলো তৈরি হয়, হ্যাঁ, আরবিসি ডাব্লিউবিসি সবকিছু এখান থেকে তৈরি হয়। তো এখান থেকে একটা হচ্ছে কমিটেড, অর্থাৎ এই সেলটা কমিটেড হয়ে গেছে ইরেথ্রোসাইট তৈরি করার জন্য। দেন সেখান থেকে আমার প্রো ইরেথ্রোব্লাস্ট, বেজোফিল ইরেথ্রোব্লাস্ট, পলিক্রোমাটোফিল ইরেথ্রোব্লাস্ট, অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, দেন রেটিকুলোসাইট, এরপর ইরেথ্রোসাইট। তো এখানে আমার একটু কিছু কিছু জিনিস একটু ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে হিমোগ্লোবিন কোথায় অ্যাপিয়ার করে, সেটা হচ্ছে পলিক্রোমাটোফিল ইরেথ্রোব্লাস্টে হিমোগ্লোবিন অ্যাপিয়ার করে। আর রেটিকুলোসাইট অবস্থায় হচ্ছে সার্কুলেশনে চলে আসে, অর্থাৎ রেটিকুলোসাইটের আগ পর্যন্ত হচ্ছে আমার যেই বোন ম্যারোর মধ্যে থাকে, বাট রেটিকুলোসাইট হয়ে এই হচ্ছে সার্কুলেশনে চলে আসে এবং তার 1-2 দিন পরে এটা ম্যাচিউর এরিথ্রোসাইট হয়। ওকে, আচ্ছা, কি কি চেঞ্জেস হয় ইরেথ্রোপয়েসিসের সময় এটাও ইম্পর্টেন্ট। প্রথমত সেল সাইজটা ডিক্রিজ করে, আগের যে সেল ছিল সেখান থেকে নিউক্লিয়াস চলে যাচ্ছে, সেল সাইজটা ডিক্রিজ হচ্ছে। তো এরপরে কনডেনসেশন এন্ড ফাইনালি পিকনোসিস অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা একদম মানে ছোট হয়ে পিকনোসিস হয়ে যাবে। অ্যাকুমুলেশন অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন অ্যাপিয়ার করবে, বাইকনকেভ শেপ হবে, এন্ড লাস্টলি সাইটোপ্লাজমটা বেজোফিলিক থেকে ইউসিনোফিলিক হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো একটা প্রশ্ন লেখা আছে, হোয়াই রেটিকুলোসাইট কাউন্ট ইজ হায়ার ইন নিউবর্ন। তো নিউবর্নে কেন বেশি থাকে? কারণ হচ্ছে নিউবর্নে হাইপোক্সিয়া হয় ওদের, নরমালি ছোট বাচ্চাদের। তো কারণ তখন ওদের রেসপিরেটরি সিস্টেম এভাবে ডেভেলপ করে নেয়। তো যখন হাইপোক্সিয়া হবে, আমরা আগেই দেখছি হাইপোক্সিয়ার জন্য ইরেথ্রোপয়েটিন সিক্রেশন হয়, এন্ড ইরেথ্রোপয়েটিন হচ্ছে আমার এই যে এই কমিটেড স্টেম সেলটাকে বাড়ায় দেয়, এন্ড তখন বেশি বেশি এগুলো তৈরি হবে, এন্ড আরবিসিটা কোন আকারে সার্কুলেশনে আসে? রেটিকুলোসাইট আকারে। সো এই জন্য রেটিকুলোসাইট কাউন্টটা তখন বেশি থাকবে, 5 to 10%। নর্মালি এটা হচ্ছে 0.2 থেকে 2% থাকে, বাট নিউবর্নে এটা 5 to 10% হইতে পারে। ওকে, এরপরে ফেট অফ আরবিসি। আরবিসি ফেটটা কি? 120 দিন আমরা জানি যে এর হচ্ছে লাইফ স্প্যান। সো 120 দিন পরে আরবিসি ডিস্ট্রাকশন হবে কোথায়? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে। তারপরে এখান থেকে হিমোগ্লোবিন রিলিজ হবে। হিমোগ্লোবিনের দুইটা পোর্শন, হিম আর গ্লোবিন। সো গ্লোবিনটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা ব্লাডে চলে যাবে, অ্যামাইনো অ্যাসিড পুল। আর হিমের মধ্যে আবার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আয়রন আর হচ্ছে বিলিভার্ডিন। সো আয়রনটা হচ্ছে স্টোরড হয়ে যাবে অথবা রিইউজড হবে, আর বিলিভার্ডিন যেটা, এটা বিলিরুবিনে কনভার্সন হবে। এন্ড এই বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে কম্বাইন করে ফ্রি বিলিরুবিন, এটাকে আমরা বলবো ফ্রি বিলিরুবিন। সো এই অ্যালবুমিন হচ্ছে বিলিরুবিনকে নিয়ে যাবে হচ্ছে হেপাটোসাইটের মধ্যে। দেন হেপাটোসাইটে এটা হচ্ছে গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে কনজুগেশন হবে, তখন আমরা এটাকে বলবো কনজুগেটেড বিলিরুবিন। আগে ছিল আনকনজুগেটেড বা ফ্রি বিলিরুবিন, এখন হলো কনজুগেটেড বিলিরুবিন। এই কনজুগেটেড বিলিরুবিন বাইলের সাথে এক্সক্রিশন হবে, এন্ড তখন এটার নাম হয়ে যাবে স্টারকোবিলিনোজেন ইন্টেস্টাইনের মধ্যে। স্টারকোবিলিনোজেন কিছু অংশ স্টুলের মাধ্যমে স্টারকোবিলিন হিসেবে বের হয়ে যাবে, আর কিছু অংশ আবার এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে আবার বডিতে চলে আসবে, এন্ড এটা কিডনিতে যাবে, ব্লাডের মাধ্যমে কিডনিতে যাবে, এন্ড কিডনিতে গিয়ে ওর নাম হয়ে যাবে ইউরোবিলিনোজেন। এই ইউরোবিলিনোজেনটা হচ্ছে না পরবর্তীতে ইউরিনের সাথে ইউরোবিলিন হিসেবে এক্সক্রিশন হবে। তাহলে এটা হচ্ছে আমার ফেট অফ আরবিসি বা বিলিরুবিন মেটাবলিজম, এখান থেকে আসলে এই যে এতটুকু বিলিরুবিন মেটাবলিজমের মধ্যে চলে আসে। আচ্ছা, এখন আসো যে হিমোগ্লোবিন সিনথেসিস কিভাবে হয়। তো দুইটা সাকসিনাইল কোয়ে, এখানে স্টেপ আছে 5টা স্টেপ, এইগুলো একটু পড়তে হবে। যে সাকসিনাইল কোয়ে এর সাথে হচ্ছে গ্লিসারিন মিলে পাইরল রিং তৈরি করে, দেন 4টা পাইরল রিং একসাথে হয়ে প্রোটোপোরফাইরিন 9 তৈরি করে, দেন প্রোটোপোরফাইরিন 9 এর সাথে আয়রন মিলে হচ্ছে হিম তৈরি করে, তারপর হিমের সাথে পলিপেপটাইড মিলে হিমোগ্লোবিন চেইন, আলফা আর বিটা চেইন, দেন দুইটা আলফা দুইটা বিটা মিলে হিমোগ্লোবিন এ বা আরো হিমোগ্লোবিনের টাইপ আছে, এরকম করে তৈরি হবে। তো এটা আমরা দেখেছি ক্লাসিফিকেশন অফ হিমোগ্লোবিন কি কি টাইপের আছে, ফিজিওলজিক্যাল, হিমোগ্লোবিনোপ্যাথিস। তো ফিজিওলজিক্যাল টাইপ হচ্ছে 3টা, অ্যাডাল্টের জন্য 2টা, হিমোগ্লোবিন A1 A2, আর ফিটালের জন্য ফিটাল হিমোগ্লোবিন। আচ্ছা,
আর হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস, অর্থাৎ কোনো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, সেটা কি হইতে পারে হিমোগ্লোবিন এস, এটা সিকল সেল অ্যানিমিয়ায় দেখা যায়। এখানে কি হয়, বিটা চেইনের যেই 6 পজিশনে গ্লুটামেট ছিল ওইটা ভ্যালিন হয়ে যায়। তারপরে হিমোগ্লোবিন সি, এইখানে গ্লুটামেটটা লাইসিন হয়ে যায়। আর হিমোগ্লোবিন ই যেটা থ্যালাসেমিয়ায় দেখা যায়, এখানে হচ্ছে 26 পজিশনের গ্লুটামেটটা লাইসিন হয়ে যায়। আচ্ছা, এরপর একটা জিনিস, এই যে ফিটাল হিমোগ্লোবিনের কম্পোজিশন হচ্ছে আলফা টু গামা টু, ঠিক আছে? তো এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের শরীরে একটা জিনিস তৈরি হয় গ্লুকোজ মেটাবলিজমের সময়, সেটা হচ্ছে 2,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা ডাইফসফোগ্লিসারিড যেটাই বলি। তো এটা হচ্ছে বিটা গ্লোবিন চেইন যে আছে, এই বিটা চেইন অর্থাৎ হিমোগ্লোবিনের যে বিটা চেইন, এই বিটা চেইনকে ক্রস লিঙ্ক করে দেয়, যেই কারণে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা কমে যায় বিটা চেইনের। হ্যাঁ, এবং হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করতে পারে না, অর্থাৎ অ্যাফিনিটি কমে যায়। বাট ফিটাল হিমোগ্লোবিনে এই বিটা চেইনটা নাই, এখানে আছে আলফা টু গামা টু। সো যেই কারণে ফিটাল হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটা মানে বেশি থাকে, নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিনের চেয়ে ফিটাল হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটা বেশি থাকে। আচ্ছা, এরপর আসি রেড সেল ইন্ডিসেস। তো 3 ধরনের ইন্ডিসেস আছে আমাদের, একটা হচ্ছে এমসিভি, এমসিএইচ এন্ড এমসিএইচসি, এইগুলার একটু ফুল মিনিংটা জানতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কোনটা কি জিনিস। এমসিভি হচ্ছে আমাদের যে প্যাকড সেল ভলিউম, বা এটা হেমাটোক্রিট বলি আমরা। তো প্যাকড সেল ভলিউম ডিভাইড বাই আরবিসি কাউন্ট, এবং এটার মানটা নরমাল রেঞ্জটাও একটু মুখস্থ করতে হবে, 76 টু 96 ফেমটোলিটার একক সহ বলতে হবে। এমসিএইচ হচ্ছে 27 টু 32 পিকোগ্রাম, অ্যান্ড এমসিএইচসি এটা হচ্ছে 31 টু 35 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, তাহলে অ্যানিমিয়া কি জিনিস? অ্যানিমিয়াতে আসি আমরা। ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই pale coloration of skin and mucous membrane due to qualitative, এটা শব্দটা ইম্পর্টেন্ট, qualitative and quantitative deficiency. ওকে, তাহলে qualitative and quantitative deficiency of hemoglobin in the blood. ওকে, তাহলে হয়তো কোয়ালিটিতে কম থাকবে, অর্থাৎ কোনো ডিফেক্ট থাকতে পারে হিমোগ্লোবিনে, অথবা কোয়ান্টিটেটিভ অর্থাৎ পরিমাণেই কম থাকতে পারে, যে কোনো একটা হইলেই হবে, সেটাকে আমরা অ্যানিমিয়া বলবো। আচ্ছা, ক্লাসিফিকেশন। তো প্রাইমারিলি আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইটিওলজিক্যাল, দেন হচ্ছে মরফোলজিক্যাল, আর হচ্ছে ক্লিনিক্যাল। তো ইটিওলজিক্যালের মধ্যে যদি আসি, ব্লাড লস অ্যানিমিয়া ব্লাড লসের কারণে হইতে পারে। কি কি হইতে পারে? অ্যাকিউট, ক্রনিক। অ্যাকিউটের মধ্যে সার্জারি অথবা হেমোরেজ, আর ক্রনিকের মধ্যে হচ্ছে পলিমেনোরিয়া বা পাইলস, যেটাকে হেমোরয়েড বলি আমরা, এগুলো হইতে পারে। দেন হচ্ছে এক্সেসিভ আরবিসি ডিস্ট্রাকশন। তো এটাও আবার দুইটা কারণে হইতে পারে, কনজেনিটাল, অ্যাকোয়ার্ড। তো কনজেনিটালের মধ্যে এসফেরোসাইটোসিস, অর্থাৎ হিমোগ্লোবিন মানে আরবিসির শেপটা স্ফিয়ারের মতো হয়ে যাবে, সিকল সেল অ্যানিমিয়া হইতে পারে, থ্যালাসেমিয়া হইতে পারে। আচ্ছা, অ্যাকোয়ার্ডের মধ্যে ম্যালেরিয়া। আর ইম্পায়ার্ড আরবিসি প্রোডাকশনে কোনো সমস্যা, যেমন ভিটামিন বি 12 বা ফোলেট ডেফিসিয়েন্সি, আগে আমরা দেখছি নিউট্রিশনাল ফ্যাক্টর, ওইগুলো ডেফিসিয়েন্সি থাকতে পারে, প্রোটিন ডেফিসিয়েন্সি থাকতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন, অর্থাৎ বোন ম্যারোতে কোনো সমস্যা, বোন ম্যারো থেকে ব্লাড সেলগুলো প্রোডাকশন হইতে পারতেছে না, বোন ম্যারো সাপ্রেশন, এটাকে বলতেছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, তারপরে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা বেশি ইম্পর্টেন্ট। 3 ধরনের আছে, একটা হচ্ছে হাইপোক্রোমিক, মাইক্রোসাইটিক। সো হাইপোক্রোমিক মানে কি, যে হিমোগ্লোবিন কম, মাইক্রোসাইটিক আরবিসির সাইজটাও কম। সো এখানে সবকিছুই কম থাকবে, এমসিভিও কম থাকবে, এমসিএইচ, এমসিএসসি তিনটাই কম থাকবে। এবং এইটার কারণটা কি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা থ্যালাসেমিয়া, এইগুলোর জন্য হইতে পারে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নর্মোসাইটিক, নর্মোক্রোমিক, অর্থাৎ হিমোগ্লোবিনও নর্মাল এবং এর সাইজটাও নর্মাল। হ্যাঁ, সবকিছুই নর্মাল থাকবে। এবং এটা কখন হবে, যখন ব্লাড লস অ্যানিমিয়া যেগুলো আছে, হিমোলাইটিক অ্যানিমিয়া বা হেমোরেজ হইতে পারে, বা সার্জারির সময় হইতে পারে। সো এই যে এগুলো হচ্ছে নর্মোসাইটিক, নর্মোক্রমিক। আর 3 নম্বর হচ্ছে ম্যাক্রোসাইটিক, আরবিসির সাইজটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আবার এমসিভি অনেক বেড়ে যাবে, এমসিএইচও বেড়ে যাবে। বাট দুইটাই যেহেতু বাড়তেছে, এই জন্য এমসিএসসি নর্মাল থাকবে, কারণ এমসিএসসি হচ্ছে এই দুইটার, এই যে এমসিএইচসি হচ্ছে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বাই প্যাকড সেল ভলিউম। সো এইখানে সমস্যা হবে না, এটা নর্মাল থাকবে। আচ্ছা, এটার কারণ কি হইতে পারে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া। তো এই দুইটাই হচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্য। সো এটা একটু লিখে দেই যে বি 12 ডেফিসিয়েন্সি। আচ্ছা, তো বি 12 ডেফিসিয়েন্সির জন্য মেগালোব্লাস্টিক, পার্নিশিয়াস দুইটাই হয়।
আর পার্নিশিয়াস হচ্ছে স্টোমাক থেকে যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর আসে ওইটা না আসলে, আচ্ছা অত কিছু দরকার নেই। ফলেট ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড যেটা আছে এটা ডেফিসিয়েন্সি হইলেও সেক্ষেত্রে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হইতে পারে। এর কারণ কি? আচ্ছা এটা আমরা পরে দেখব। এই যে এখানে আছে যে ভিটামিন বি 12 বা ফলেট ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে আমার এই ভিটামিন বি 12 ফলিক অ্যাসিড এরা হচ্ছে থাইমেডিন সিনথেসিসের একটা মানে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ওকে, থাইমেডিন সিনথেসিস হওয়ার জন্য এই ভিটামিনগুলো দরকার। এখন থাইমেডিন যদি সিনথেসিস হইতে না পারে সেক্ষেত্রে আমার ডিএনএ ঠিকভাবে তৈরি হবে না, অর্থাৎ থাইমেডিন তো কিন্তু একটা ইম্পর্টেন্ট নিউক্লিওটাইড, তাই না? সো নিউক্লিওটাইড তৈরি না হলে ডিএনএটা মানে ইম্পায়ার্ড ডিএনএ হবে, ডিএনএ ঠিকভাবে তৈরি হইতে পারবে না। সো ডিএনএ যদি ডিফেক্টিভ থাকে, ডিফেক্টিভ নিউক্লিয়ার ম্যাচুরেশন, ডিএনএ যদি ডিফেক্ট থাকে সেক্ষেত্রে আমার সেলটাও কিন্তু ওই ঠিকভাবে বড় হইতে পারবে না বা ঠিক রকম ফাংশন করতে পারবে না, সেক্ষেত্রে সেলটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাবে। ঠিক আছে, সেল বিকামস লার্জার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, তারপরে আসি ক্লিনিক্যাল টাইপ। ক্লিনিক্যাল টাইপে আমরা তিন ধরনের টাইপ এখানে বলতে পারি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তো মাইল্ড কখন বলবো সেটা হচ্ছে 8 থেকে 10 মিলিগ্রাম পার্সেন্ট যদি হিমোগ্লোবিন কন্টেন্টে নেমে আসে সেটা। আর মডারেট অ্যানিমিয়া কখন বলবো 6 to 8% যদি চলে আসে। আর সিভিয়ার অ্যানিমিয়া কখন, যখন 5 এর নিচে চলে আসবে। আচ্ছা, মিলিগ্রাম পার্সেন্ট মানে মিলিগ্রাম পার ডেসিলিটার, একই জিনিস, মিলিগ্রাম পার ডেসিলিটার। সো 5 এর নিচে চলে আসলে এটা সিভিয়ার। তো 8 থেকে 10 থাকলে মাইল্ড, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওরাল আয়রন দিলেই হয়ে যাবে। মডারেটের ক্ষেত্রে হচ্ছে ইনজেক্টেবল আয়রন দেয়া লাগতে পারে। আর সিভিয়ার অ্যানিমিয়া যদি হয় কারো 5 এর নিচে চলে আসে হিমোগ্লোবিন, সেক্ষেত্রে অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন করতে হবে এখানে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, কিছু কিছু জিনিস একটু দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কাদের হয়, ফিমেলদের বেশি হয়। কেন হয়? কারণ হচ্ছে ফ্রিকুয়েন্ট প্রেগনেন্সি, ম্যালনিউট্রিশন, ইনঅ্যাডিকুয়েট ডায়েট আর ক্রনিক ব্লাড লস, এই কারণগুলোর জন্য ফিমেলে এটা বেশি হয়। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করব আমরা? আয়রন প্রোফাইল করব। ঠিক আছে, আয়রন প্রোফাইল করলেই আমরা জানতে পারবো যে আসলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে কিনা। ওকে, এরপরে পলিসাইথেমিয়া, অর্থাৎ যদি বেড়ে যায় কোনো কারণে আরবিসি সংখ্যা, সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। এটা আবার দুই ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি। তো সেকেন্ডারিটা হচ্ছে ফিজিওলজিক্যাল হইতে পারে হাই অ্যালটিটিউডে গেলে, অর্থাৎ আমরা যখন হাই অ্যালটিটিউডে যাই সেক্ষেত্রে অ্যাক্লিমাটাইজেশন হয়, অ্যান্ড তখন আমার বডিতে ব্লাড সাপ্লাইটা বাড়ানোর জন্য আরবিসি সংখ্যাটা বেড়ে যায়। আর প্যাথোলজিক্যাল টিস্যু হাইপোক্সিয়া বা কার্ডিয়াক ফেইলার সেক্ষেত্রে হইতে পারে। আর প্রাইমারি যেটা, এটা হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা বলে এটাকে। এটা জেনেটিক্যাল একটা সমস্যা, জেনেটিক্যাল অ্যাবনরমালিটি, প্রোডাকশন অফ আরবিসি ফ্রম মাল্টিপটেন্ট হিমাটোপোয়েটিক স্টেম সেল। জেনেটিক্যাল কোনো সমস্যার জন্য যদি এটা হয় সেটাকে বলতেছি পলিসাইথেমিয়া ভেরা বা প্রাইমারি পলিসাইথেমিয়া। আর ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল কারণের জন্য যদি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া। আচ্ছা, সার্কুলেশন ইফেক্টটা কি হবে? সায়ানোসিস হইতে পারে ডিউ টু এক্সেস ডিঅক্সি হিমোগ্লোবিন। আর ভিসকোসিটি বাড়তে পারে, যেহেতু হিমোগ্লোবিন বেশি মানে আরবিসি বেশি, সেক্ষেত্রে ভিসকোসিটি বাড়তে পারে। আর ভিসকোসিটি বাড়লে ভেনাস রিটার্ন কমবে। আবার ব্লাড ভলিউম বাড়বে, ব্লাড ভলিউম বাড়ার জন্য ভেনাস রিটার্ন বাড়বে। সো দুইটা মিলাই আলটিমেটলি ওভারঅল কার্ডিয়াক আউটপুট নরমাল থাকে। একে তো ভিসকোসিটির জন্য ভেনাস রিটার্ন কমতেছে, আবার ব্লাড ভলিউম বাড়ার জন্য ভেনাস রিটার্ন বাড়তেছে। সো দুইটা ইফেক্ট পরস্পর কাটাকাটি করে নরমাল থাকে মোটামুটি। আচ্ছা, তাহলে আমাদের আরবিসি নিয়ে অনেক কথাবার্তা হইলো। এবার আসি আমরা ডাব্লিউবিসি। সো ডাব্লিউবিসি ক্লাসিফিকেশনে প্রথমে আসবে দুই ধরনের, এগুলো আমরা আগে থেকে জানি ইন্টারমিডিয়েট থেকে, গ্রানুলোসাইট, তারপরে মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আচ্ছা, কাউন্ট গুলো একটু দরকার, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট, একটা হচ্ছে অ্যাবসলিউট কাউন্ট। এইগুলো একটু আলাদা আলাদা করে দেখতে হবে সবগুলোর, প্রত্যেকটার অ্যাবসলিউট কাউন্ট এন্ড ডিফারেন্সিয়াল কাউন্ট পরীক্ষা আসতে পারে। প্রপার্টিস, কি কি প্রপার্টিস আছে ডাব্লিউবিসি? প্রথমত ডায়াবেটিসিস, অ্যামিবয়েড মুভমেন্ট, কেমোট্যাক্সিস, ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, ফাংশনস অফ ডাব্লিউবিসি, নিউট্রোফিলের ফাংশন এগুলো আমরা জানি মোটামুটি। নিউট্রোফিল আর মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, মনোসাইট টিস্যু মাইক্রোফেজ হিসেবে কাজ করতে পারে, লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রোডাকশন করে, তারপরে ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশনে কাজ করে, বেসোফিল হচ্ছে ওই হেপারিন, হিস্টামিন এগুলা করে, হেপারিন হচ্ছে ব্লাড ক্লটিং এ প্রিভেন্ট করে, সেই জিনিসগুলো। আচ্ছা, ফ্যাগোসাইটোসিসটা ইম্পর্টেন্ট। ফ্যাগোসাইটোসিস কি? ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ নিউট্রোফিল এন্ড ম্যাক্রোফাজ এনগালফ ফরেন বডি এন্ড ড্যামেজ টিস্যু। তো স্টেপগুলো কি কি? রিকগনিশন, অ্যাটাচমেন্ট, সো আগে রিকগনাইজ করবে, দেন অ্যাটাচমেন্ট হবে, এনগালফমেন্ট এটা হচ্ছে খেয়ে ফেলবে, তারপরে কিলিং এন্ড ডিগ্রেডেশন, খেয়ে মানে ডাইজেশন করে বের করে দেবে। ওকে, তাহলে এই জিনিসটা চিত্রটা এঁকে এটা হচ্ছে লিখতে হবে আর কি। আচ্ছা, তারপরে আসি প্লেটিলেট। প্লেটেলেটের মরফোলজিটা একটু দেখতে হবে, সেল সাইজ কেমন, শেপ হচ্ছে স্ফেরিক্যাল, নিউক্লিয়াস নাই। আচ্ছা, ফাংশন কি? হিমোস্টাসিস মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, যে ব্লাড কোয়াগুলেশন করা। এছাড়া এর অ্যান্টিজেনিক প্রপার্টিস আছে, আর হচ্ছে ডিফেন্সে হেল্প করতে পারে কিছু কিছু। আচ্ছা,
তারপরে আমাদের হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ সলিউবল ফাইব্রিনোজেন ইজ কনভার্টেড ইনটু ইনসলিউবল ফাইব্রিন বাই মিনস অফ থ্রম্বিন অ্যান্ড আ ক্লট ইজ ফর্মড ইজ নোন অ্যাজ কোয়াগুলেশন। তাহলে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন হচ্ছে থ্রম্বিনের মাধ্যমে এবং একটা ক্লট ফর্মেশন হচ্ছে, এটাকে আমরা বলতেছি কোয়াগুলেশন। স্টেপ কি কি? প্রথমে ফর্মেশন অফ প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর, প্রোথ্রম্বিন অ্যাক্টিভ করার জন্য যেটা দরকার ওইটা তৈরি হবে। তারপরে প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভ করে থ্রম্বিন বানাবে, দেন থ্রম্বিন হচ্ছে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন বানাবে। তাহলে তিনটা স্টেপ। আচ্ছা, তাহলে এই যে ব্লাড কোয়াগুলেশনের একটা সুন্দর ফ্লো চার্ট এখানে আঁকা আছে, যে প্রোথ্রম্বিন থেকে প্রথমে থ্রম্বিন হচ্ছে কার মাধ্যমে? প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটরের মাধ্যমে। দেন এই থ্রম্বিন কি করতেছে? ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরি করতেছে, এন্ড এই ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন ফাইবার তৈরি হয়ে এখানে ক্রস লিংক হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমাদের ওই যে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর যে তৈরি হইলো, এই প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি হওয়ার দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। সো এক্সট্রিনসিক পাথওয়েতে এটা শুরু হবে টিস্যু ট্রমা থেকে, টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে। এই টিস্যু ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করবে। এই ফ্যাক্টর 7 হচ্ছে গিয়ে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে। ফ্যাক্টর 7 আর টিস্যু ফ্যাক্টর মিলে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে। আবার এই ফ্যাক্টর 10 আর ফ্যাক্টর 5 এরা দুইজন মিলে হচ্ছে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি করবে। বেসিক্যালি প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর হচ্ছে ফ্যাক্টর 5 আর 10, ফ্যাক্টর 10 আর হচ্ছে ফ্যাক্টর 5 এরা মিলেই হচ্ছে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। ওকে, তাহলে এই জিনিসটা এখানে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর হবে। এরপরে এই প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন বানাবে। সো এটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। আর ইন্ট্রিনসিক পাথওয়েটা একটু বড়, তবে এটাও হচ্ছে মনে রাখা সহজ আর কি। এটা শুরু হবে ব্লাড থেকে, ব্লাডের যে কোনো ট্রমা সেখান থেকে শুরু হবে। প্রথমে ফ্যাক্টর 12, দেন ফ্যাক্টর 11, তারপর ফ্যাক্টর 9, এরপরে ফ্যাক্টর 9 হচ্ছে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে। অর্থাৎ এখানে সিকোয়েন্সটা এরকম যে 12, 11, 9, 10। ওকে, আর উপরেরটা তো ছিল কি? উপরেরটা ছিল হচ্ছে 7, 10, মানে সাতের পরই আর কি শেষ একটাই শুধুমাত্র, কারণ এরপর 10 হবে, যে ওই 10-এর সাথে 5 মিলেই তো প্রথমের অ্যাক্টিভেটর তৈরি হচ্ছে। আর এখানে কি 12, 11, 9, 10, এরপরে 10 আর 5 মিলে প্রথম বিন অ্যাক্টিভেটর। ওকে, তাহলে 12, 11, 11 থেকে 9, এই 9 আর হচ্ছে এখানে ফ্যাক্টর 8 যেটা আছে, সো ফ্যাক্টর 8, 9 এরা মিলে 10 কে অ্যাক্টিভেট করবে। সো 10 যখন অ্যাক্টিভেট হয়ে গেল, তখন এই 10 আর 5 মিলে প্রথম বিন অ্যাক্টিভেটর তৈরি করবে। ওকে, এরপর একটা সেম, যে এই 10 আর 5 মিলে প্রথমে অ্যাক্টিভেটর। আচ্ছা, আর এই প্রত্যেকটা ধাপই হচ্ছে, মানে প্রত্যেকটা না, দুই একটা বাদে সবগুলো ধাপই হচ্ছে ক্যালসিয়াম কাজ করে। সো ক্যালসিয়াম একটা ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর। আচ্ছা, এরপর আসি হিমোস্ট্যাসিস। যে হিমোস্ট্যাসিস কি? স্পন্টানিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং বাই ফিজিওলজিক্যাল প্রসেস ইজ কল্ড হিমোস্ট্যাসিস। যে এই সংজ্ঞাটা হয়তো হচ্ছে বইতে অন্যরকম করে লেখা আছে, এটা মেবি গাইডনের সংজ্ঞা। তো স্পন্টানিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং বাই ফিজিওলজিক্যাল প্রসেস ইজ কল্ড হিমোস্ট্যাসিস, অর্থাৎ ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে যে ব্লিডিংটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হিমোস্ট্যাসিস। স্টেপ 4টা: ভাস্কুলার স্পাজম, ভেসেলটা হচ্ছে মানে কন্ট্রাকশন হবে, স্পাজম হবে, প্লেটলেট প্লাগ ফর্মেশন হবে, ব্লাড কোয়াগুলেশন হবে, এন্ড লাস্টলি ফাইব্রিনের অর্গানাইজেশন হবে। তাহলে প্লেটলেট প্লাগ ফর্মেশনটা একটু দেখতে হবে এখান থেকে, যে প্রথমে হচ্ছে প্লেটলেট অ্যাডেশন হয় বাই বন্ড ভিলিভারিং ফ্যাক্টর। তো এই বন্ড ভিলিভারিং ফ্যাক্টরের মাধ্যমে প্লেটলেটগুলো অ্যাডেশন হবে, দেন অ্যাক্টিভেশন হবে। অ্যাক্টিভ হয়ে গেলে প্লেটলেট থেকে কিছু জিনিস রিলিজ হয়, যেমন এডিপি, তারপরে পিএফ, সেরোটোনিন, থ্রম্বোক্সান A2, এই জিনিসগুলো রিলিজ হয়। এইগুলো পরবর্তীতে আরো প্লেটলেটকে অ্যাগ্রিগেশন করে। তাহলে এই যে জিনিসগুলো তৈরি হলো, এডিপি, সেরোটোনিন, থ্রম্বোক্সান A2, এরা হচ্ছে এই ইনক্রিজড মানে প্লেটলেট অ্যাগ্রিগেশন করবে, ইনক্রিজড ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম, তারপর হচ্ছে অ্যাক্টিভেট গ্লাইকোপ্রোটিন 2B3A রিসেপ্টর, সেখান থেকে হচ্ছে ফাইব্রিন ইন্টারলিঙ্কড প্লেটলেট, দুইটা প্লেটলেটকে হচ্ছে ফাইব্রিন ইন্টারলিঙ্ক করবে, দেন প্লেটলেট অ্যাগ্রিগেশন হবে। অর্থাৎ এই একটা প্লেটলেট, ধরে যে এই একটা প্লেটলেট আর এই একটা প্লেটলেট, তো এদের মধ্যে হচ্ছে ফাইব্রিনের একটা থাকবে, একটা ফাইব্রিন আর একটা ফাইব্রিন, এই ফাইব্রিন দিয়ে ইন্টারলিঙ্কড হবে দুইটা প্লেটলেট গুলো, এভাবে অ্যাগ্রিগেশন হবে। ওকে, এরপর আসি ব্লাড গ্রুপিং। সো ব্লাড গ্রুপিং, মেজর ব্লাড গ্রুপ 3টা: এবিও গ্রুপ, আরএইচ গ্রুপ, এমএন গ্রুপ। এছাড়া আরো অনেক প্রায় 31টার মতো মেবি ব্লাড গ্রুপ আছে। সো ওইগুলো জানা দরকার নেই, 3টা জানলেই হবে আমাদের। এবিও ব্লাড গ্রুপকে ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে ওই যে কার্ল ল্যান্ডস্টেইনার ল যেটা আছে, লটাকে আমরা দেখে আসি। তো ল্যান্ডস্টেইনার ল দুইটা পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। তো দুইটা পার্ট আসলে ওই যে মানে লাউ আর কদু। সো ফার্স্ট পার্ট হচ্ছে ইফ অ্যান অ্যাগ্লুটিনোজেন ইজ প্রেজেন্ট ইন দ্য আরবিসি, দ্য করেসপন্ডিং অ্যাগ্লুটিনিন মাস্ট বি অ্যাবসেন্ট ইন প্লাজমা। কোনো অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকবে না, এটাই। আর সেকেন্ড পার্ট হচ্ছে উল্টা, যদি কোনো অ্যান্টিবডি থাকে তাহলে কোনো অ্যান্টিজেন থাকবে না।
যদি কোনো অ্যাগ্লুটিনোজেন অ্যাবসেন্ট থাকে তাহলে ওই অ্যাগ্লুটিনটা অর্থাৎ মানে অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি মাস্ট প্রেজেন্ট থাকবে, এটাই। লাউ আর কদু একই জিনিস। তো এবিও গ্রুপকে কেন ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয়, কারণ হচ্ছে এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বোথ পার্ট ফলো করে। ওকে, আর 2 নম্বর হচ্ছে এটা যদি মিসম্যাচ ট্রান্সফিউশন হয় হ্যাজার্ডটা অনেক বেশি। অন্য গ্রুপ হ্যাজার্ড মানে অন্য গ্রুপের হইলে অত একটা হয় না, বাট এবিও গ্রুপের যদি মিসম্যাচ হয় সেক্ষেত্রে মানে অনেক সমস্যা হয়। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা লেখা নেই এখানে, প্রশ্ন হচ্ছে যে তাহলে কোনটা, এখানে আমরা বলছি না যে বোথ ফার্স্ট এন্ড সেকেন্ড পার্ট ফলো করে, তাহলে কোন ব্লাড গ্রুপটা দুইটা ফলো করে না, সেটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। আরএইচ ব্লাড গ্রুপ শুধুমাত্র ফার্স্ট পার্টটা ফলো করে, সেকেন্ড পার্ট ফলো করে না। হ্যাঁ, কারণ কি আরএইচ থাকলে আমরা পজিটিভ বলি, না থাকলে নেগেটিভ বলি। তো নেগেটিভ মানে যে ওর বডিতে আরএইচ এর বিরুদ্ধে অ্যান্টিবডি আছে এমন তো না, তাই না? তাহলে সেক্ষেত্রে সেকেন্ড পার্টটা কিন্তু ফলো করতেছে না। আচ্ছা, এরপর আসি ব্লাড ট্রান্সফিউশন। তো ট্রান্সফিউশনের ক্ষেত্রে যদি মিসম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে কি কি হ্যাজার্ড হইতে পারে? কিছু আছে ইমিডিয়েট হ্যাজার্ড আর কিছু আছে লেট হ্যাজার্ড। সো ইমিডিয়েট কি কি হইতে পারে? ফিভার উইথ চিলস, চেস্ট ব্যাক পেইন, শক হইতে পারে, ডিক্রিজ বিপি, ট্যাকিকার্ডিয়া। তো এই যে বিপি ডিক্রিজ করার কারণেই হচ্ছে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে। আর লেট হ্যাজার্ড কি কি হইতে পারে? হেমোলাইসিস, ওই যে তোমার অ্যান্টিবডি অ্যান্টিজেন রিঅ্যাকশন হয়ে হেমোলাইসিস হয়ে যাচ্ছে। আর হেমোলাইসিস হলে কি হবে? বিলিরুবিন বাড়বে। সো বিলিরুবিন বাড়লে আমরা কি বলি? জন্ডিস। তারপরে যেহেতু হেমোলাইসিস হচ্ছে অ্যানিমিয়া হবে, সো অ্যানিমিয়া, জন্ডিস, আর লাস্টলি অ্যাকিউট রেনাল শাটডাউন। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে কিভাবে মানে কেন বা কিভাবে হচ্ছে মিসম্যাচ হ্যাজার্ডে অ্যাকিউট কিডনি শাটডাউন হয়। সো 3টা ধাপ আছে এখানে। রেনাল ভেজোকনস্ট্রিকশন, প্রথমত এই যে টক্সিক সাবস্টেন্সগুলো রিলিজ হবে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের মাধ্যমে, তারা হচ্ছে রেড সেলকে হিমোলাইজড করে দিবে। সার্কুলেটরি শক, রেড সেল কমে যাচ্ছে সেক্ষেত্রে শক হবে। আর রেনাল টিউবুলার ব্লকেজ, এই যে হিমোগ্লোবিন যে বের হচ্ছে, এই হিমোগ্লোবিন হচ্ছে একটা হেপ্টাগ্লোবিন নামে একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, হেপ্টাগ্লোবিন। সো এক্সেস হিমোগ্লোবিন যদি হয়ে যায়, অর্থাৎ বাইন্ডিং ক্যাপাসিটির বাইরে, অর্থাৎ যতটুকু বাইন্ড করতে পারে তার চেয়ে বেশি পরিমাণে হিমোগ্লোবিন যদি হয়ে যায়, সেই এক্সেস হিমোগ্লোবিনটা হচ্ছে গ্লোমেরুলাসের মাধ্যমে কিডনিতে চলে আসে এন্ড তখন এই রিনাল টিউবুলটাকে ব্লক করে দেয়। সো এই 3টা কারণ হওয়ার পরে তখন হচ্ছে আমার কিডনি শাটডাউন হয়ে যায় আর কি, এন্ড ফাইনালি ডেথ। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটার ডেফিনেশনটা লেখা নাই, এটা একটু বই থেকে দেখে নিতে হবে। সো আশা করি এটা তেমন সমস্যা হবে না। বাট প্যাথোফিজিওলজিটা জানাটা ইম্পর্টেন্ট। সেটা কি, যে যদি কোনো মায়ের আরএইচ নেগেটিভ মা এবং তার হচ্ছে ফার্স্ট প্রেগন্যান্সি, বাচ্চা হচ্ছে আরএইচ পজিটিভ। সো বাচ্চা যদি আরএইচ পজিটিভ হয় সেক্ষেত্রে ডেলিভারির সময় ম্যাটারনাল সার্কুলেশন অ্যান্ড ফিটাল সার্কুলেশন হচ্ছে গিয়ে মানে কি বলে মানে একসাথে মিলে যায় আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই কিছু পরিমাণ ব্লাড ফিটাস থেকে মায়ের দেহে চলে যায় ডেলিভারির সময়, এন্ড তখন মায়ের দেহে হচ্ছে অ্যান্টি ডি বা অ্যান্টি আরএইচ এটা তৈরি হয়। তো প্রথম বাচ্চার কোনো সমস্যা নাই, বাট দ্বিতীয়বার যখন প্রেগনেন্ট হবে, দ্বিতীয় প্রেগনেন্সিতে আবার যদি ফিটাস আরএইচ পজিটিভ হয়, তখন হচ্ছে গিয়ে এই যে অ্যান্টিজেন যেটা আছে বা অ্যান্টিবডি, এই যে অ্যান্টিডি অ্যান্টিবডি, এটা হচ্ছে প্লাসেন্টা ক্রস করতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্লাসেন্টা ক্রস করে এই মাদারের বডি থেকে ফিটাল সার্কুলেশনে চলে আসে। তো তখন ওই বাচ্চার বডিতে হিমোলাইসিস শুরু হয়ে যায়, অর্থাৎ ম্যাচিউর আরবিসি যারা আছে সব আরবিসি গুলা নষ্ট হয়ে যায়, এন্ড তখন ইরেথ্রোব্লাস্ট, ওই যে আমরা দেখছি না যে ইরেথ্রোব্লাস্ট থাকে প্রথমে, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে ইরেথ্রোসাইট হয়। সো ম্যাচিউর ইরেথ্রোসাইট গুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে ইমম্যাচিউর যে ইরেথ্রোব্লাস্ট, সেই ইরেথ্রোব্লাস্ট গুলো সার্কুলেশনে চলে আসবে, কারণ আমার তো অক্সিজেন ট্রান্সপোর্ট করতে হবে, আরবিসি তো লাগবে। সো যেহেতু ম্যাচিউর আরবিসি নাই, ইমম্যাচিউর আরবিসি গুলো সার্কুলেশনে চলে আসবে, এন্ড এই জন্য আমরা বলছি ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে, তাহলে এটা প্রিভেনশন কিভাবে করব? অ্যান্টিডি ইনজেকশন দেওয়া লাগবে। কখন? ডেলিভারি 2 সপ্তাহ আগে, অর্থাৎ ডেলিভারি যদি 40 সপ্তাহ হয় সেক্ষেত্রে 36 থেকে 38 সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে অ্যান্টিডি ইনজেকশন দেওয়া লাগবে মাকে। আর অথবা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে উইদিন 48 আওয়ার অফ ডেলিভারির 48 ঘন্টার মধ্যে হচ্ছে অ্যান্টিডি ইনজেকশনটা দিতে হবে। আচ্ছা, ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, ওই বাচ্চার শরীর থেকে আরএইচ পজিটিভ শরীরটা বের করে আরএইচ নেগেটিভ ব্লাডটা দেওয়া হয়, প্রায় 4 থেকে 6 সপ্তাহ বা আরো বেশি সময় ধরে দেওয়া হয়, যাতে হচ্ছে ওই অ্যান্টিডি যেই অ্যান্টিবডিগুলো ছিল ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ওকে, তো ব্লাড থেকে এই পর্যন্তই, আশা করি সবার কিছুটা হলে উপকার হবে লাস্ট মোমেন্টের রিভিশন হিসাবে। তো নোটটা তোমরা হচ্ছে পেয়ে যাবা। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।